কথা বলছিলাম যে পায়ের গোড়ালি ব্যথার কারণ এবং আপনি চিকিৎসা সম্পর্কিত আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন। যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আসলে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কি বিষয়গুলো আপনারা লক্ষ্য করে থাকেন? এবং দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে চিকিৎসার ধরন ভিন্ন হতে পারে কিনা? জি, জি, অবশ্যই। আসলে ট্রিটমেন্ট গুলা সবসময় আমরা বলি যে রোগের উপরে ট্রিটমেন্টটা নির্ভর করে। তো যারা দীর্ঘমেয়াদী সমস্যায় ভোগেন তাদের মধ্যে আমরা বেশিরভাগই পাই যে বিভিন্ন রকম আর্থ্রাইটিস, যেমন আ রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এইসব জনিত কারণে তারা দীর্ঘমেয়াদী এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। এছাড়া দেখা যায় যে ক্যালকেনিয়াল স্পার, যেটা যে হাড়ের পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, সেটা নিয়েও অনেকে দীর্ঘমেয়াদী ভুগে থাকেন। কারণ এটা যদি খুব বেশি বড় পরিমাণে বেড়ে থাকে, বড় হলে এটাকে তো সাধারণত এটার জন্য অপারেশন করা হয় না। এটা মেইনটেন্যান্স করতে হয় ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং কিছু শুতে আমরা কারেকশন করতে বলি। শুর নিচে এক ধরনের নরম সোল ইউজ করতে বলা হয়। কারো ক্ষেত্রে হিল কুশন ব্যবহার করতে বলা হয়। তো এই জিনিসটাকে কন্টিনিউ করতে হয়। এছাড়া দেখা যায় যে ইউরিক অ্যাসিড যদি অনেকের বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে বলেছি যে ইউরিক অ্যাসিড জনিত খাবার-দাবার গুলোকে এভয়েড করতে বলা, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনার জন্য কিছু ওষুধের প্রয়োজন হয়। আর কারো ক্ষেত্রে অনেক সময় কিছু ইনজেকশনেরও প্রয়োজন পড়তে পারে। কিছু কর্টিকোস্টেরয়েড ইনজেকশন অনেক সময় যদি ব্যথার ওষুধ, ফিজিওথেরাপি উভয় নেওয়ার পরেও সমস্যাটা যাচ্ছে না, সেক্ষেত্রে ইনজেকশনের প্রয়োজন পড়তে পারে। এবং খুব সিভিয়ার যদি হয়, কারো ক্ষেত্রে অনেক সময় সার্জারি প্রয়োজন পড়তে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে অ্যাঙ্কেল স্প্রেইন হয়। অনেকে গোড়ালির যে অংশটা আমাদের সারা শরীরের ওজন বহন করে। অনেক সময় আমরা হাঁটাচলার ক্ষেত্রে অনেক সময় উঁচু-নিচুতে পা পড়ে, অনেক সময় স্পোর্টস ইনজুরি রিলেটেড কিছু সমস্যাতেও পায়ের গোড়ালিটা মচকে যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় স্প্রেইন বলি বা স্ট্রেইন বলি। এইসব কারণে অনেক সময় গোড়ালিতে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ওই সমস্যা অনুযায়ী অনেক সময় রেস্টে থাকার প্রয়োজন পড়ে। পাটাকে অনেক সময় কিছুদিনের জন্য প্লাস্টার বা ব্যান্ডেজ করে রাখতে হয় এবং সেইটা পরবর্তীতে অনেক সময় পায়ের যে নরমাল অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা ফিরিয়ে নিয়ে আসার জন্য প্লাস্টার পরবর্তী ফিজিওথেরাপি বা কিছু এক্সারসাইজের প্রয়োজন পড়তে পারে। এরকম ভাবে ক্ষেত্র বিশেষে রোগ ভেদে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা বিভিন্ন রকমের হয়ে থাকে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার আমরা জানি যে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল বরাবরের মতোই এই ধরনের রোগীগুলোকে নানাভাবে সাহায্য করে আসছে এবং সফলভাবে চিকিৎসা দিয়ে আসছে। সেক্ষেত্রে যারা ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালে চিকিৎসা নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে স্যার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। আসলে অবশ্যই আমরা এই ২০০৮ সাল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছি এবং দীর্ঘ ১৬ বছর এই ধরনের সমস্যায় বিভিন্ন রোগীরা আমাদের কাছে সেবা নিয়েছেন এবং অনেকে দীর্ঘমেয়াদী ভালো আছেন। যারা এখন এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা যদি চান এবং তাদের জন্য কনভেনিয়েন্ট হয়, তাহলে এই প্রতিষ্ঠানে আসতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। সবশেষে জানতে চাই যে প্রতিকারের জন্য আসলে কি করণীয় প্রয়োজন? যে সকল রোগীরা এই ধরনের পায়ের গোড়ালিজনিত সমস্যায় ভুগছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সবার আগে যেটা করতে হবে, আমাদের শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে ৫ দিন ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। এটা আমাদের পায়ের মাংসপেশি, লিগামেন্ট এগুলার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, পায়ের ব্লাড সার্কুলেশন বাড়ে। এছাড়া যে জিনিসগুলোর কারণে এই গোড়ালি ব্যথা হতে পারে, সেই কারণগুলোকে এভয়েড করা। আমরা বলি হাঁটা চলার সময় একটু সাবধানে চলা, পায়ের টুইস্টিং যেন না হয়, মুভমেন্টটা যেন অনেক সময় আনওয়ান্টেড হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের যেহেতু ব্যথা হয়। এছাড়া যারা দেখা যায় যে বিভিন্ন রকম আর্থ্রাইটিস এ ভুগছেন, তাদের এই যথাযথ চিকিৎসা নেওয়া, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এ যারা ভুগছেন তাদের চিকিৎসাটা কন্টিনিউ করা। অনেক সময় আমরা দেখা যায় যে একটু নিয়ন্ত্রণে আসলো, আবার ট্রিটমেন্টটা আমরা অফ করে দিই। পরবর্তীতে সমস্যাটা আবার বেড়ে যায়। আর যাদের গাউট আছে সেইটাও নিয়ন্ত্রণে নিয়ে আসা, তার জন্য চিকিৎসা নেওয়া। আর যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট নেই কিন্তু ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে ক্যালকেনিয়াল স্পার আছে কিনা বা প্লান্টার ফাসাইটিস আছে কিনা, এটা নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া। প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিকিৎসকের কাছে যাই, তাহলে রোগীর ভোগান্তিও যেমন কমে, চিকিৎসকের জন্য কাজটা সহজ হয় এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে। তো আমরা এইজন্য বলব যে রোগকে আমরা অবহেলা না করে যেকোনো উপসর্গ দেখা দিলেই, যদি ২ থেকে ৩ দিনের মধ্যে সমস্যাটার সমাধান না হয়, অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া। ডক্টর এম ইয়াসিন আলী স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে চমৎকার কিছু পরামর্শ আমরা পেয়েছি আজ এবং আমাদের দর্শকদেরকে সেই পরামর্শগুলো দিতে পেরেছি। আশা করছি আজকের বিষয়টিতে তারা অবশ্যই উপকৃত হবেন। অনেক কৃতজ্ঞতা স্যার আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।